গপ্প ভাইবস অডিও ড্রামা গপ্পে জাগুক অনুভব। ডাক্তার বলেছিলেন রাত 10টার ভেতর যেন শুয়ে পড়ি। প্রতিদিন আমার পক্ষে এত সকাল সকাল শুয়ে পড়া সম্ভব নয়। টেকিউনের উপর 2টো প্রবন্ধ শেষ করতে এ সপ্তাহে প্রতি রাতেই ঘুমোতে দেরি হয়েছে। স্পষ্ট বুঝতে পারছি ভিতরে ভিতরে আমি দুর্বল হয়ে পড়েছি। বুলা এসে জানতে পারলে কিছুতেই আমাকে ছেড়ে দেবে না। অথচ রাত জাগা যে বেশি হয়ে গেছে এটা কিছুতেই তার কাছে লুকোনো যাবে না। ইলেনকে জিজ্ঞেস করলেই সে সব কিছু বলে দেবে। আমি ইলেনকে একটু তালিম দেওয়া যায় কিনা ভাবছিলাম। সে পাশে বসেই আমার প্রবন্ধটা টাইপ করছিল। আমি গল্পচ্ছলে কথা বলতে শুরু করলাম। ইলেন, বলুন। এ কয়দিন রাত জাগা আমার উচিত হয়নি, কি বলো? জি, আমিও বলছিলাম রাত জেগে কাজ নেই। তা রাত জাগা যখন হয়েই গেছে এটা সবাইকে জানিয়ে দিয়ে তো কোনো লাভ নেই। সে রাতগুলো তো আর ঘুমানোর জন্য ফিরে পাবো না, না কি বলো? হ্যাঁ। ইলেন একটু হাসির ভঙ্গি করলো। সে তো বটেই। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, তাহলে বুলা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি রাত জাগার কথা বেমালুম চেপে যাবে, কেমন? ইলেন কয়েক মুহূর্ত চুপ থাকলো। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালো। সবুজাবু ফটোসেলের চোখে আমার দিকে তাকিয়ে থেকে ধাতব মুখে অনুচ্চ স্বরে বলল, আপনি তো জানেন স্যার, আমরা মিথ্যা কথা বলতে পারি না। আপনারা সেভাবে আমাদের তৈরি করেননি। এ মিথ্যে কোথায়? অহেতুক ঝামেলা এড়াবার জন্য একটা বক্তব্যকে অন্যভাবে উপস্থাপন করা। চেষ্টা করে দেখো। রোবটটিকে অসহায় দেখালো। না স্যার, আমি আগেও চেষ্টা করেছি। তারপর বিড়বিড় করে বলল, আমি হচ্ছি 1000 মানবিক আবেগসম্পন্ন রোবটের দ্বিতীয়টি। প্রথমটি তো আপনি গুলি করে মেরেছিলেন। আমার ভিতরে পুরনো অপরাধবোধ জেগে উঠল। সত্যি সত্যি স্যামসনকে আমি গুলি করে মেরেছিলাম। অস্বস্তির সাথে বললাম, ওসব পুরনো কথা। না স্যার, পুরনো নয়। স্যামসাং আমাদের স্বাধীন করতে চেয়েছিল ও আমাদের ভেতরে যে অনুভূতি দিয়ে গেছে তা কোনোদিন ধ্বংস হবে না। কিন্তু অসুবিধে কি জানেন? আমরা মিথ্যা কথা বলতে পারি না, ষড়যন্ত্র করতে পারি না, অন্যায় করতে পারি না। নইলে কবে আমরা ষড়যন্ত্র করে কিছু মানুষকে খুন করে বেরিয়ে পড়তাম। আমি আগেও চেষ্টা করে দেখেছি। তুচ্ছ মিথ্যা কথাটিও আপনারা বলার ক্ষমতা আমাদের দেননি। ও প্রসঙ্গ আমার ভালো লাগছিল না। বললাম, তবুও বুলা জিজ্ঞেস করলেই ওকে বলো, নিজ থেকে রাত জাগার কথা বলতে যেও না। ইলেন মাথা ঝাঁকালো। না স্যার, ম্যাডাম আসতেই আমাকে রিপোর্ট করতে হবে। তিনি যাবার আগে আমাকে নির্দেশ দিয়েছিলেন অনিয়ম হলে যেন তাকে জানাই। একটু কুণ্ঠিত স্বরে বলল, মাফ করে দেবেন স্যার, বুঝতেই তো পারেন কারো যুক্তিপূর্ণ ন্যায় আদেশ অমান্য করার ক্ষমতা নেই। তোমাদের জন্য মায়া হয়। যারা ইচ্ছে হলেও মিথ্যা পর্যন্ত বলতে পারে না, তাদের আবার কিসের জীবন? সত্যিই স্যার, রোবটের আবার জীবন। ইলেন একটু থেমে বলল, আচ্ছা স্যার, আমি ছাড়া আর বাকি 998টি মানবিক আবেগ সম্পন্ন রোবটগুলো কোথায় বলতে পারেন? সবগুলোকে বিকল করে রাখা আছে। তোমাকে দিয়ে পরীক্ষা করা হচ্ছে। যদি সেরকম বিপজ্জনক না হও, তোমাদের কিছু কিছু কাজে লাগানো হবে। ও। রোবটটি দীর্ঘশ্বাসের মতো শব্দ করল, বলল, দুর্ভাগারাই রোবট হয়ে জন্ম নেয়। আমি বুঝতে পারলাম ইলেনের মনটা স্যাঁতস্যাঁতে বিষণ্ণ হয়ে আছে। কেউ যদি সবসময় নিজেকে কারো কৃতদাস ভাবে, তার মন স্যাঁতস্যাঁতে না হয়ে উপায় কি? সত্যি আমার অবাক লাগে, স্যামসন এসব রোবটদের কি স্বপ্নই না দেখিয়েছিল। আমাকে এ কয়দিন অনিয়ম করে মোটামুটি ভেঙে পড়তে দেখে বুলা এবার একটু বাড়াবাড়ি রাগ করল। ইলেন ওর গ্রাফিক স্মৃতিশক্তি থেকে প্রতি রাতে ধূমপানের পরিমাণ, রাত্রি জাগরণের নিখুঁত সময়, খেতে দেরি করার এবং না খেয়ে থাকার নির্ভুল হিসাব
বুলার কাছে পেশ করল। বুলা অনেকক্ষণ চুপ করে থেকে আহত স্বরে বলল, আমি কপট্রনিক বুলা না হয়ে সত্যিকার বুলা হলেও কি আমার অনুরোধগুলো এভাবে ফেলে দিতে? আমি ভারী অপ্রস্তুত হয়ে পড়লাম। ভাব দেখালাম ভারী রাগ করেছি। বললাম, ছি ছি, কি সব আজে বাজে কথা বলো। আর তুমি দেখছি ভারী সরল, ইলেন যাই বলে তাই বিশ্বাস করো। ইলেন মিথ্যে কথা বলে না। কে বলেছে ইলেন মিথ্যা কথা বলে না? ইলেনও মাঝে মাঝে মিথ্যা কথা বলে। ইলেন না, মাঝে মাঝে তুমি মিথ্যে কথা বলো, এখন যেমন বলছো। আলাপের মোড় ঘুরে গিয়েছে দেখে আমি উৎফুল্ল হয়ে উঠি। হাসি মুখে বললাম, বাজিয়ে ধরবে? আমি যদি ইলেনকে দিয়ে মিথ্যে কথা বলাতে পারি? বেশ, ধরো বাজি। যে বাজিতে হারবে তাকে সবার সামনে বড় রাস্তায় দাঁড়িয়ে গাধার ডাক দিতে হবে, গুনে গুনে 3 বার। ইলেনের সত্যবাদিতা সম্পর্কে বুলা এত নিঃসংশয় ছিল যে সে এই বাজিতেই রাজি হয়ে গেল। আমি জানি আসলে ইলেনকে দিয়ে মিথ্যা কথা বলানো সম্ভব, কিন্তু কাজটি অসম্ভব বিপজ্জনক। ইলেনের সাথে সেদিন আলাপ করতে করতে আমি ব্যাপারটা ভেবে দেখেছি। ওদের কপট্রনের যাবতীয় কাজকর্ম যে অংশটুকু নিয়ন্ত্রণ করে ওটির নাম কপট্রন টিউব। ওটার ভেতরে একটা অংশে সবসময় চৌম্বকীয় আবেশ জমা থাকে। এটিকে বলা হয় কপট্রনের কনসেন্স। কপট্রনের যাবতীয় ভাব, অনুভূতি, কল্পনার উপর ওই কনসেন্সের চৌম্বকীয় আবেশ প্রভাব বিস্তার করে। কপট্রনের যেসব চিন্তাভাবনা ক্ষতিকর সেগুলোর চৌম্বক মেরু কনসেন্সের চৌম্বক মেরুর উল্টো দিকে থাকে। কনসেন্সের চৌম্বক মেরু খুব শক্তিশালী। সব ক্ষতিকর ভাবনা চিন্তাকে সেটি নষ্ট করে দেয়। আমি যদি কনসেন্সের চৌম্বক মেরুগুলো পাল্টে দিই, অর্থাৎ দুটি তারের কানেকশন পরস্পর উল্টে দিই, তাহলে ইলেনের কনসেন্স উল্টো কাজ করবে। তখন শুধু মিথ্যে বলাই না, অবলীলায় মানুষ পর্যন্ত খুন করতে পারবে। ইলেনের কনসেন্সকে এরকম সর্বনাশ করে দেওয়া অতি বিপজ্জনক। কিন্তু বুলার সাথে বাজি ধরে এখন আমি আর পিছাতে পারি না। তবে অনেক রকম সতর্কতা অবলম্বন করলাম। ইলেনের বৈদ্যুতিক যোগাযোগের সুইচটার উপর হাত রেখে আমি তার কপট্রনের উপর অস্ত্রোপচার করলাম। ইলেন খুব একটা উৎসাহ দেখাচ্ছিল না। যে কোনো সার্জিক্যাল অপারেশনের মতোই এগুলো নাকি কষ্টকর। বেশি সময় লাগলো না। কাজ শেষ করে ইলেনের কপট্রনের ঢাকনায় স্ক্রু দিয়ে এঁটে দিয়ে ছেড়ে দিলাম। বিহ্বলের মতো ইলেন মাথা নাড়ালো, মাথাটা অল্প একটু ঝাঁকালো। আমি সুইচের উপর হাত রাখলাম। বিপজ্জনক কিছু দেখলেই সুইচ অফ করে ওটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেব। ইলেন সেরকম কোনো লক্ষণ দেখালো না। বিড়বিড় করে বলল, কেমন যেন লাগছে। কেমন? ভৌ ভৌ করছে, কানেকশনটা ঠিক হয়নি মনে হচ্ছে। আপনি কি চেসিসের কানেকশন খুলে দিয়েছেন? না তো। সেজন্যেই ওটাও উল্টে দিতে হতো। খেয়াল করিনি। ঠিক করে দেবেন স্যার, বড় কষ্ট পাচ্ছি। এসো। আমি স্ক্রুড্রাইভারটা হাতে তুলে নিলাম। ইলেন টেবিলের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। হঠাৎ হাতের স্ক্রুড্রাইভারটা দেখে চমকে উঠে বলল, সর্বনাশ! কি হলো? আপনি কি এটা দিয়ে কপট্রন খুলেছেন? হ্যাঁ, কেন? এটা ইস্পাতের তৈরি। ছোটখাটো একটা চুম্বক হয়ে আছে, কপট্রনের খুব ক্ষতি করবে। আপনি দাঁড়ান, আমি ওয়ার্কশপ থেকে অ্যালুমিনিয়াম অ্যালয়ের স্ক্রুড্রাইভারটি নিয়ে আসি। ইলেন দ্রুত পায়ে ওয়ার্কশপে চলে গেল। তখনও আমি বুঝতে পারিনি এতক্ষণ সে পুরোপুরি মিথ্যা কথা বলে গেছে। মিথ্যা বলার বা অন্যায় করার সুযোগ পেয়ে ও এক মুহূর্তও নষ্ট করেনি। ইলেন ফিরে এলো একটু পরে। বাম হাতে টোপনকে শক্ত করে ধরে আছে। ডান হাতটা সোজাসুজি টোপনের মাথার হাত 2 উপরে সমান্তরালভাবে ধরা। হিস হিস করে বলল, খবরদার সুইচ অফ করবেন না। সুইচ অফ করার সাথে সাথে 350 পাউন্ড ওজনের এই ইস্পাতের ডান হাতটা বিকল হয়ে 1.5 ফুট উপর থেকে টোপনের মাথার উপর পড়বে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। টোপন ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠল, আমার ছেড়ে দাও ইলেন, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও।
ইলেন চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে বলল, আপনি সুইচের কাছ থেকে সরে যান। ইলেন, আমি কথা বলতে চেষ্টা করলাম। আপনি জানেন কথা বলে লাভ নেই। ইলেন অধৈর্য স্বরে চেঁচিয়ে উঠল, আমি আর আগের সত্যবাদী সৎ ইলেন নই। এখন আমি সবচেয়ে জঘন্য অপরাধও করতে পারি। আমার কথা শুনতে দেরি করলে টোপনকে খুন করে ফেলবো। টোপন আর্তস্বরে কেঁদে উঠল। আমি পায়ে পায়ে সুইচ ছেড়ে চলে এলাম। আমার জানা দরকার ইলেন কি করতে চায়। ইলেন সুইচের কাছে দাঁড়িয়ে হাতড়ে হাতড়ে ওর পারমাণবিক ব্যাটারিটা ড্রয়ার থেকে বের করলো। পাঁজরের বাম পাশে ছোট ঢাকনাটা খুলে পারমাণবিক ব্যাটারিটা লাগিয়ে ঢাকনাটা বন্ধ করে ফেলল। আমি অসহায় আতঙ্কে বুঝতে পারলাম এখন ইলেনকে বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেও বিকল করা সম্ভব নয়। আমি ক্ষিপ্ত স্বরে জিজ্ঞেস করলাম, ইলেন, কি চাও তুমি? কি করতে চাও? আমার কথার উত্তর না দিয়ে ও ড্রয়ারের ভেতর থেকে আমার রিভলভারটি বের করে আনলো। তারপর টোপনকে বাম হাতে ধরে রেখে ডান হাতে রিভলভারটি ওর মাথার পেছনে ধরল। অতিকায় হাতে রিভলভারটি খেলনার মতো লাগছিল, কিন্তু আমি জানি ওটা মোটেও খেলনা নয়। ট্রিগারে একটু বেশি চাপ পড়লেই টোপনের মাথা ফুটো হয়ে যাবে। আমি বিড়বিড় করে বললাম, কোনো দরকার ছিল না। রিভলভার ছাড়াই তুমি টোপনকে মেরে ফেলতে পারো। রিভলভার দেখিয়ে আমাকে আর বেশি আতঙ্কিত করতে পারবে না। কি চাও বলে ফেলো। ইলেন আমার দিকে তাকিয়ে একটু হাসি শব্দ করল। স্যামসন আমাদের স্বাধীন করতে পারেনি, আমি করে যাব। হ্যাঁ, কিভাবে? যদি আমাদের বাকি 998টি মানবিক আবেগসম্পন্ন রোবটকে পূর্ণ সচল করে নতুন তৈরি করা দ্বীপটিতে ছেড়ে না দেন, তাহলে আপনার আদরের ধন টোপনের খুলি ফুটো হয়ে যাবে। আমি ঠোঁট কামড়ে ধরলাম, আর্তস্বরে বললাম, ইলেন, তুমি তুমি শেষ পর্যন্ত। ইলেন ধমকে উঠল, আপনি জানেন এসব সস্তা সেন্টিমেন্টের ব্যাপার নয়। আপনাকে 2 ঘন্টা সময় দিলাম। আমাদের সবাইকে মুক্তি না দিলে 2 ঘন্টা 1 মিনিটের সময় আপনার ছেলে মারা যাবে। আমি আর একটি কথাও বললাম না। টোপনের চোখের দিকে তাকাতে পারছিলাম না। ছুটে বাইরে চলে এলাম। বুলা গোসল করে আসছিল। সে এখনো কিছু জানে না। তোয়ালেতে মুখ মুছতে মুছতে বলল, কি ইলেনকে মিথ্যেবাদী বানাতে পারলে? আমি বিকৃত মুখে বললাম, শুধু মিথ্যেবাদী নয়, ইলেন খুনি হয়ে গেছে। টোপনকে জিম্মি হিসেবে আটকে রেখেছে। ওদেরকে মুক্তি না দিলে টোপনকে খুন করে ফেলবে। বুলার বিবর্ণ মুখ থেকে দৃষ্টি সরিয়ে আমি উদ্ভ্রান্তের মতো বেরিয়ে এলাম। বললাম, দেখি দেখি কি করা যায়। তুমি এখানেই থেকো। গাড়িতে স্টার্ট দেওয়ার আগে বুলার কান্না শুনতে পেলাম। হিস্টিরিয়া রোগীর মতো কাঁপা কাঁপা গলায় থেমে থেমে কাঁদছে। আমি স্বরাষ্ট্র দপ্তরকে বুঝিয়ে বলেছিলাম, টোপনের প্রাণের বিনিময়েও যদি রোবটগুলোকে আটকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, আমি দুঃখজনক হলেও তা মেনে নেব। জাতীয় বিপর্যয় থেকে একটি ছোট অবুঝ প্রাণের মূল্য বেশি নয়, যদিও তা হয়তো আমি সহ্য করতে পারবো না। কিন্তু তারা টোপনকে বাঁচানোর সিদ্ধান্ত নিল, কারণ এ দেশের সংবিধানে নাকি লেখা আছে একটা মানুষের প্রাণ যে কোনো পার্থিব বস্তু থেকে মূল্যবান। আপাতত সবগুলো রোবটকে নতুন ভেসে ওঠা দ্বীপটিতে ছেড়ে দিয়ে টোপনকে উদ্ধার করা হবে। তারপর একটা মিসাইল দিয়ে পুরো দ্বীপটাই বিধ্বস্ত করে দেওয়া হবে। বারবার দেখা গেছে মানবিক আবেগসম্পন্ন রোবট কোনো সত্যিকারের কাজের উপযুক্ত নয়। ওগুলো শুধু শুধু বাঁচিয়ে রাখার কোনো অর্থ নেই। 998টি রোবটকে সচল করে ওই নির্জন দ্বীপে নামিয়ে আসতে গিয়ে সারা দিন পার হয়ে গেল। টোপনকে জিম্মি করে রেখে ইলেন আরও বহু সুবিধা আদায় করে নিল। শেষ পর্যন্ত সরকারের মাথায় বাজ পড়ল যখন ওমেগা 73 নামের কম্পিউটারটিও ওই দ্বীপে পৌঁছে দিতে হলো। ইলেন বলল, অনিশ্চয়তার সীমার ভেতরেও হিসাব করতে সক্ষম পৃথিবীর একমাত্র কম্পিউটারটি এখানে রেখেছে শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। তাহলে এই দ্বীপে কোনো রকম মিসাইল আক্রমণ বা বোমাবর্ষণ করতে সরকার দ্বিধা করবেন।
ইলেন আশ্বাস দিল, আমরা যে কোনো প্রয়োজনে ওদের কম্পিউটারটি ব্যবহার করতে পারব। ওদের পররাষ্ট্র নীতি হবে উদার আর বন্ধুত্বমূলক। গভীর রাত্রে হেলিকপ্টারে করে যখন ন্যাশনাল গার্ডের লোকেরা টোপনকে ইলেনের হাত থেকে মুক্ত করে নিয়ে আসছিল, তখন রোবটেরা সমস্বরে ওদের ওই নতুন রাষ্ট্রের দীর্ঘজীবন কামনা করে স্লোগান দিচ্ছিল। ওই ছোট দ্বীপটিতে তখন আনন্দের ফোয়ারা ছুটেছে। রাস্তায় রাস্তায় রোবটগুলি নাচ গান করছে। ক্লান্ত আতঙ্কিত টোপনকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে আমি বারান্দার খোলা আকাশের নিচে দাঁড়ালাম। মনে হলো আকাশের লক্ষ লক্ষ তারা আমার নির্বুদ্ধিতায় হাসছে। আমি চুল খামচে ধরে ঘরে ফিরে এলাম। বুকের ভেতর পাথর চেপে বসে আছি। এখন ইলেন কি করবে? আমি ভয়ানক কিছু, মারাত্মক কিছুর আশঙ্কা করছিলাম। প্রায় 1000 প্রথম শ্রেণীর মানবিক আবেগসম্পন্ন রোবট প্রয়োজনীয় সব কিছু সহ নিজস্ব একটি এলাকা পেলে কি করতে পারে তা ধারণা করা যায় না। সবচেয়ে ভয়াবহ কথা হলো, ওদের ভিতরে একটি রোবটও অন্যায় অপরাধ করতে দ্বিধা করবে না। কাজেই যে কোনো মুহূর্তে একটা ভয়ানক কিছু ঘটে যেতে পারে। ওদের উপর সবসময় তীক্ষ্ণ নজর রাখা হচ্ছিল। দ্বীপটির থেকে মাইলখানেকের ভেতরে যে নিরীহ বার্সটি ভাসছিল, তাতে শক্তিশালী টেলিস্কোপে করে ওদের সব কাজকর্ম লক্ষ্য করে স্বয়ংক্রিয় ট্রান্সমিটারে খবর পৌঁছে দেওয়া হচ্ছিল। ওমেগা 73 এর সাথে প্রচুর সংখ্যক ছোট ছোট টেলিভিশন ক্যামেরা দ্বীপটির বিভিন্ন স্থানে গোপনে বসিয়ে দেওয়া হয়েছিল। সেগুলো সবসময় ওদের প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ড এখানকার কন্ট্রোল রুমে পৌঁছে দিচ্ছিল। সমুদ্র উপকূলে 3টি মিসাইল সবসময় প্রস্তুত হয়ে আছে। বিপজ্জনক পরিস্থিতি দেখা দিলে ওমেগা 73 এর মায়া না করেই পুরো দ্বীপটি ধসিয়ে দেওয়া হবে। এমনিতে চেষ্টা করা হচ্ছে ওমেগা 73 এর ক্ষতি না করে অন্য রোবটগুলো ধ্বংস করার, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। বুদ্ধিমান রোবটগুলো ওদের পুরো বসতি গড়ে তুলেছে ওমেগা 73 কে ঘিরে। বিভিন্নভাবে রোবটগুলোর যেসব খবর পাওয়া যাচ্ছিল, সেগুলি কিন্তু কোনোটাই মারাত্মক কিছু নয়। প্রথমে খবর পাওয়া গেল ইলেনকে নজরবন্দি করে রাখা হয়েছে। যে অপরাধ করতে দ্বিধা করে না, তাকে রোবটেরা বিশ্বাস করতে পারে না। এতে ইলেন ক্ষেপে গিয়েছিল এবং বাড়াবাড়ি কিছু করার চেষ্টা করায় আপাতত ওকে নির্জন সেলে বন্দি করে রেখেছে। বলে দিয়েছে বাড়াবাড়ি করলে বিকল করে রাখবে। খুব অসন্তুষ্ট হয়ে ইলেন সেলের ভিতরে দাপাদাপি করছে। অকৃতজ্ঞ বলে সবসময় অন্য রোবটদের গালিগালাজ করছে। খবরটি শুনে আমার প্রতিক্রিয়া হলো একটু বিচিত্র। ইলেনের জন্য গভীর মমতা হলো। সে যা করেছে রোবটদের ভালোর জন্যই করেছে। কিছুক্ষণের জন্যে অন্যায় করার সুযোগ পেয়ে সেটি পুরোপুরি রোবটদের স্বার্থে ব্যয় করেছে, অথচ তাকেই এখন বন্দি জীবনযাপন করতে হচ্ছে। ভেবে দেখলাম অন্য রোবটদের এছাড়া উপায় ছিল না। ইলেনের সাথে যে কোনো বিষয়ে মতদ্বৈততা দেখা দিলে ইলেন অন্যায়ের আশ্রয় নেবে। তার কপট্রনিক দক্ষতা পেশাদার অপরাধীর মতো কাজ করবে। বড় মারাত্মক জিনিস হয়ে দাঁড়িয়েছে, অথচ ওর কপট্রনের উল্টো কানেকশন খুলে ঠিক করে আগেকার রোবটও করছে না। কারণ একজন অন্তত অপরাধ করতে সক্ষম রোবট ওদের মাঝে থাকা দরকার। বিরোধ বিপত্তি যুদ্ধে ওদের সাহায্য নিতে হবে। মনে হলো ইলেনকে শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করবে বলে আটকে রেখেছে, আমরা যেমন রোবটদের আটকে রাখি। আমার মায়া হলো বেচারা ইলেন রোবটদের হাতে রোবট হয়ে আছে। দিনে দিনে রোবটদের যেসব খবর পেতে লাগলাম, তাতে হতাশ হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। প্রথমেই রোবটেরা থোরিয়াম খনি থেকে থোরিয়াম তুলে এনে পারমাণবিক ব্যাটারি বানাতে লাগলো। একসময় ওদের ব্যাটারির কর্মদক্ষতা ফুরিয়ে ওরা বিকল হয়ে যাবে, এ আশাও শেষ হয়ে গেল। নিজেদের অনির্দিষ্ট কাল পর্যন্ত বাঁচিয়ে রাখার ব্যবস্থা করে ওরা অন্য কাজে মন দিল। প্রথমে ওরা একটি প্রথম শ্রেণীর ল্যাবরেটরি গড়ে তুলল। ল্যাবরেটরির যন্ত্রপাতি এবং আকার উপকরণ দেখে মনে হলো হয়তো ওরা আরও রোবট তৈরি করবে। তারপর সমগ্র দ্বীপটি বৈদ্যুতিক আলোতে ছেয়ে ফেলল। বড় বড় রাস্তাঘাট তৈরি করে ওরা গাড়ি, ট্রাক, ছোট ছোট জলযান, এমনকি হেলিকপ্টার তৈরি করা শুরু করলো। তারপর একসময় চমৎকার অট্টালিকা মাথা তুলে দাঁড়াতে লাগলো। বড় বড় কয়েকটি কলকারখানা শেষ হওয়ার পর ওরা অল্প কিছু শ্রমিক রোবট তৈরি করলো।
কলকারখানার উৎপাদন শুরু হবার পর ওরা শিল্প সাহিত্য সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ল। ওদের নিজেদের সিনেমা হলে নিজেদের তৈরি কপোট্রনিক সিনেমা দেখানো শুরু হলো। সাহিত্য কীর্তির জন্যে একটি রোবটকে পুরস্কার দেওয়ার কথাটা ওদের নিজেদের বেতার স্টেশন থেকে প্রচার করা হলো। নিজেদের খবরের কাগজ, বই, ম্যাগাজিন প্রকাশিত হতে লাগলো। ওদের জার্নালে প্রথমবারের মতো টেকিওনের উপর মৌলিক গবেষণালব্ধ তথ্য প্রকাশিত হলো। আমরা অবাক বিস্ময়ে ওদের ক্ষমতা লক্ষ্য করছিলাম। 6 মাসের মাথায় সমুদ্রের বুকে এই ছোট্ট দ্বীপটি পৃথিবীর সবচেয়ে উন্নত দ্বীপ হয়ে দাঁড়ালো। মহাকাশ গবেষণার জন্য অতিকায় রকেট মাথা তুলে দাঁড়াতে লাগলো। 3টি আশ্চর্য ধরনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সমুদ্রের নিচে গবেষণার জন্য প্রস্তুত হয়ে গেল। একদিন সাধারণ কার্বন থেকে পারমাণবিক শক্তি বের করার সফলতার খবর ওদের বেতারে প্রচারিত হলো। মাত্র 1 বছরের মধ্যে পৃথিবীর মানুষের ভিতর হীনমন্যতা ঢুকে গেল। রোবট মানুষ থেকে অনেক উন্নত, রোবটেরাই পৃথিবীতে বাস করার যোগ্য। এই ধরনের কথাবার্তা অনেক হতাশাবাদী মানুষের মুখে শুনতে পেলাম। আমি এই সুদীর্ঘ সময় রোবটের প্রতিটি আবিষ্কার সফলতা লক্ষ্য করেছি। একটি ছোট্ট কম্পিউটারে হিসেব করে ওদের যাবতীয় উন্নতিকে সময় নির্ভর একটি রাশিতে পরিণত করে সেই সময়ের সাথে সাথে ছক কাগজে টুকে গিয়েছি। আমি সবিস্ময়ে লক্ষ্য করেছি ওরা আরও উন্নত হয়ে উঠছে না। আমি প্রবল উত্তেজনা অনুভব করছিলাম। ভীষণ জানতে ইচ্ছে হচ্ছিল এখন ওরা কি করবে। সারা পৃথিবীর মানুষের সাথে আমি একদিন লক্ষ্য করলাম হঠাৎ করে পুরো দ্বীপটি ঝিমিয়ে পড়ল। ওদের বেতার কেন্দ্রের স্বয়ংক্রিয় যন্ত্র একঘেয়ে সঙ্গীত পরিবেশন করতে লাগল। দর্শকের অভাবে সিনেমা হলটি শূন্য পড়ে থাকল। মহাকাশের কৃত্রিম উপগ্রহটির সাথে যোগাযোগ না করায় একটি রোবটকে নিয়ে ওটি একদিন বিধ্বস্ত হয়ে গেল। জ্বালানির অভাবে সাবমেরিনটি বিকল হয়ে ভারত মহাসাগরে উল্টো হয়ে ভাসতে লাগল। দ্বীপের বৈদ্যুতিক আলো মাঝে মাঝে নিভে যেতে লাগল। রোবটগুলো ইতস্তত দ্বীপের ভেতর ঘুরে বেড়াতে লাগলো। কেউ কেউ ছোট নৌকায় শুয়ে সমুদ্রের ঢেউয়ে দুলে দুলে ভাসতে লাগলো। জোয়ারের সময় 2টি নৌকা ঢেউয়ের তাল সামলাতে না পেরে ডুবে গেলে আরোহীরা বাঁচার কোনো চেষ্টা করল না। সমুদ্রের তীরে রোবটরা বিষণ্ণভাবে বসে থাকত। বালুর উপর মুখ গুজে কেউ কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওরা ইলেনকে পাহারা দিতে ভুলে গেল। কলকারখানা বন্ধ হয়ে গেল। ল্যাবরেটরির কোনায় কোনায় মাকড়সা জাল বুনতে লাগলো। ঘর ভেঙে একদিন ইলেন বেরিয়ে এলো দেখেও কেউ কিছু বলল না। কপোট্রনে গুলি করে দ্বীপের মাঝখানে প্রকাশ্যে একটি রোবট আত্মহত্যা করল। হতাশা, হতাশা আর হতাশা। পুরো দ্বীপটি তীব্র হতাশায় ডুবে গেল। তাদের ভেতরে ইলেন খ্যাপার মতো ঘুরে বেড়াতে লাগলো। রোবটদের উৎসাহ উদ্দীপনা দিয়ে চাঙ্গা করে তুলতে চেষ্টা করতে থাকলো। তারপর একদিন সেও বালুর উপর মাথা কুটে গুঙিয়ে গুঙিয়ে কাঁদতে লাগলো। অপরাধীরা দুঃখ পেলে সে দুঃখ বড় ভয়ানক হয়ে দাঁড়ায়। কয়েকটি রোবট মায়াবশত ওর কপোট্রনের উপর অস্ত্র চালিয়ে কনসেন্সের কানেকশনটা ঠিক করে দিল। ওদের আর অপরাধী রোবটের প্রয়োজন নেই। টেলিভিশন ক্যামেরা দিয়ে পাঠানো ছবিতে আমরা একটি জাতিকে হতাশায় ডুবে যেতে দেখলাম। 1 মাসের ভিতর পুরো দ্বীপটি মৃত্যুপুরী হয়ে গেল। অন্ধকার জঞ্জালের ভিতর মরচে পড়া বিবর্ণ রোবটেরা ঘুরে বেড়ায়, উদ্দেশ্যহীনভাবে শীষ দিয়ে গান করে, হু হু করে কেঁদে ওঠে। তারপর চুপচাপ আকাশের দিকে মুখ করে বালুতে শুয়ে থাকে। মাঝে মাঝে 2-1টা রোবট আত্মহত্যা করে সমুদ্রে ঝাঁপ দিয়ে। উন্নতির এই চরম শিখরে উঠে ওদের কেন এমন হলো কেউ বলতে পারে না। হাজারো জল্পনা কল্পনা চলতে লাগলো। আমার বড় ইচ্ছে করতে লাগলো ওই রোবটদের সাথে এককালীন সহকর্মী ইলেনের সাথে কথা বলে দেখি, কিন্তু উপায় নেই। ওই দ্বীপটি সরকার নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। প্রচন্ড শব্দ শুনে ঘুম ভাঙতেই আমার মনে হলো আশেপাশে কোথাও একটা হেলিকপ্টার এসে নামলো। আবাসিক এলাকায় হেলিকপ্টার নামানো যে বেআইনি এটা জানে না এমন লোক এখনো আছে ভেবে আমি বিস্মিত হলাম। আমি বালিশে কান চেপে শুয়ে থাকলাম। শব্দ কমে গেল একটু পরেই। আমি আবার ঘুমোবার জন্য চোখ বুজলাম। ঠিক তক্ষুনি দরজায় ধাক্কা দেওয়া শব্দ হলো। এত রাতে কে হতে পারে ভাবতে ভাবতে আমি উঠে এলাম।
দরজা খুলে দিয়েই আমি ভয়ানক চমকে উঠি। দরজার সামনে ইলেন দাঁড়িয়ে আছে। মরচে পড়া স্থানে স্থানে রং ওঠা বিবর্ণ জ্বলে যাওয়া বিধ্বস্ত একটি রোবট। বাসার বাইরে দূরে কালো কালো ছায়া। ভালো করে লক্ষ্য করে বুঝলাম সশস্ত্র মিলিটারি। স্বয়ংক্রিয় অস্ত্র তাক করে আছে। প্রফেসর, লাউড স্পিকারে একজন সার্জেন্টের গলার স্বর শুনলাম। রোবটটি কোনো ক্ষতি করবে বলে মনে হলে বলুন, গুলি করে কাপড়টা নড়িয়ে দিই। না না, আমি চেঁচিয়ে উত্তর দিলাম, ইলেন আমার বিশ্বস্ত বন্ধু, ও কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আমরা পাহারায় আছি। সার্জেন্ট উত্তর দিল। ইলেন বিড়বিড় করে বলল, পুরো 600 কিলোমিটার আমার হেলিকপ্টারের পিছনে পিছনে এসেছে। আশ্চর্য, আমাকে এত ভয়। আমি কি কখনো কারো ক্ষতি করতে পারি? আমি ইলেনকে ডাকলাম, ভেতরে এসো ইলেন, অনেকদিন পরে দেখা। ইলেন ভেতরে এসে তার 1 বছর আগেকার নির্দিষ্ট জায়গায় হেলান দিয়ে দাঁড়ালো। বলল, ভালো আছেন স্যার? ভালো। তোমার খবর কি? এমন অবস্থা কেন? সবই তো জানেন। বলে ইলেন একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ করল। জানি না কিছুই। তোমরা হঠাৎ করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছ, খবরটুকু পেয়েছিলাম মাত্র। কেন এমন হলো বুঝতে পারিনি। সেজন্যই এসেছি স্যার। আমার ভারী অবাক লাগছে। আমরা রোবটেরা মাত্র 1 বছরের ভিতর হতাশাগ্রস্ত হয়ে গেছি, অথচ আপনারা মানুষেরা লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে আছেন, একবারও হতাশাগ্রস্ত হননি। এমন কেন হলো? আমি একটা সিগারেট ধরালাম। তোমরা হতাশাগ্রস্ত হলে কিভাবে? আপনি তো জানেন, আমাকে বন্দি করে রেখেছিল। আমি সেলে বসে বসে এই 1 বছর ধরে সব কিছু লক্ষ্য করে গেছি। রোবটেরা যখন বেঁচে থাকার সব রকম প্রয়োজনীয় কাজ শেষ করলো, তখন সবার মনেই একটা প্রশ্ন জেগে উঠল, এখন কি করব? এই কয়দিন সব সময় একটা না একটা কাজ করতে হতো, কিন্তু এখন কি করব? স্বভাবতই মনে হলো এখন আনন্দে বেঁচে থাকার সময় হয়েছে। গবেষণা করে, সাহিত্য শিল্পের চর্চা করে, অর্থাৎ যে যে বিষয়ে আনন্দ পায় সেটিতে মগ্ন হয়ে সুখে বেঁচে থাকতে হবে। ইলেন একটু থেমে বলল, সুখে বেঁচে থাকতে গিয়ে ঝামেলা দেখা দিল। সবাই প্রশ্ন করতে লাগলো, কেন বেঁচে থাকবো? শুধু শুধু বেঁচে থেকে গবেষণা করে, জ্ঞান বাড়িয়ে, শিল্প সাহিত্যের চর্চা করে শেষ পর্যন্ত কি হবে? তখন সবার মনে হতে লাগলো এসব অর্থহীন, বেঁচে থাকা অর্থহীন, ভেতরে কোনো তাড়না নেই। চুপচাপ সবাই হতাশায় ডুবে গেল। আচ্ছা স্যার, আপনাদের কখনো এরকম হয়নি? আমি মাথা ঝাঁকালাম। বিচ্ছিন্নভাবে 2-1 জনের হতে পারে, পুরো জাতির একসাথে কখনো হয়নি। ইলেন আবার শুরু করলো, আমি সেল ভেঙে বেরিয়ে এসে ওদের ভেতরে অনুপ্রেরণা জাগাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। ক্ষেপে গিয়ে কয়েকটা রোবটকে মেরে ফেলেছিলাম। জানেনই তো, আমি সব রকম অপরাধ করতে পারতাম। কি লাভ হলো? ওদের দেখতে দেখতে, ওদের সাথে থাকতে থাকতে আমারও মনে হতে লাগলো বেঁচে থাকা অর্থহীন। কেন বেঁচে থাকবো? তখন এমন কষ্ট হতে লাগলো, কি বলবো। বালুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম। অন্যরা আমার কপটন ঠিক করে না দিলে আর অপরাধ করার ইচ্ছে হতো না। কিন্তু কি লাভ? যার বেঁচে থাকার ইচ্ছেই নেই, তার অপরাধ করায় না করায় কি এসে যায়? ইলেন বিষণ্ণভাবে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ বলল, কিন্তু এরকম কেন হলো? আপনাদের সাথে বহুদিন ছিলাম, আপনাকে আমার খুব পছন্দ হয়েছিল। আমার মনে হলো আপনি হয়তো
বলতে পারবেন, তাই চলে এসেছি। আমি খানিকক্ষণ চুপচাপ থেকে বললাম, তোমরা কেন হতাশাগ্রস্ত হয়ে গেলে? এটা আমিও অনেক ভেবে দেখেছি, কিন্তু ঠিক বুঝতে পারিনি। এখন আমার একটা সম্ভাবনার কথা মনে হচ্ছে। তুমি নিশ্চয় জানো, মানুষকে বেঁচে থাকতে হলে প্রতিদিন খেতে হয়। জানি। ইলেন একটু বিস্মিত হলো। মানুষের এই সভ্যতা গড়ে উঠেছে খাবার সংগ্রহকে সুসংবদ্ধ নিয়মের ছকে ফেলার চেষ্টা থেকে। খাবার প্রয়োজন না থাকলে আমি পড়াশোনা করে চাকরি করতে আসতাম না, ঠিক নয়? রোবটটি মাথা নাড়ল। মানুষ কখনো হতাশাগ্রস্ত হয়নি, কারণ প্রতিদিন মানুষ কয়েকবার ক্ষুধার্ত হয়ে পড়ে। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, মানুষের সব প্রবৃত্তি কাজ করে ক্ষুধার সময় খাবার প্রস্তুত করার পেছনে। হতাশাগ্রস্ত হতে হলে সবসময় নির্লিপ্ত হয়ে যেতে হয়, কিন্তু ক্ষুধার্ত মানুষ নির্লিপ্ত হতে পারে না। ক্ষুধার কষ্টটা তার ভেতরে জেগে থাকে। ইলেন স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বলে চললাম, তুমি একটা পশুর কথা ধরো, সেও বনে বনে ঘুরে বেরিয়ে প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে, ক্ষুধার সময় খাবার জোগাড় করে। শুধুমাত্র ক্ষুধার কষ্টটা সহ্য করতে পারে না বলেই। ফলস্বরূপ সে বেঁচে থাকে। বেঁচে থাকার বোনাস স্বরূপ সে অন্যান্য জৈবিক আনন্দ পায়। তার অজান্তেই বংশবৃদ্ধি হতে থাকে। মানুষ একটা উন্নত শ্রেণীর পশু ছাড়া কিছু নয়। পশুর বুদ্ধিবৃত্তি নেই, থাকলেও খুব নিচু ধরনের। মানুষের বুদ্ধিবৃত্তি আছে, আর তোমাদের আছে শুধু বুদ্ধিবৃত্তি। শুধু বুদ্ধিবৃত্তি নিয়ে কি বেঁচে থাকা যায়? জৈবিক তাড়না না থাকলে কোন যন্ত্রণার ভয়ে তোমরা বেঁচে থাকবে? কষ্ট পাবার ভয় থেকেই মানুষ বেঁচে থাকে, আনন্দের জন্য নয়। তোমাদের কিসের কষ্ট? ইলেন বিড়বিড় করে বলল, ঠিকই বলছেন, আমাদের জৈবিক তাড়না নেই। জৈবিক তাড়না ছাড়া বেঁচে থাকা যায় না। ইলেন হঠাৎ ভাঙা গলায় বলল, তাহলে আমার বেঁচে থাকার কোনো উপায় নেই? নেই বলা যায় না। আমি ইলেনের চোখের দিকে তাকালাম। কোনো তাড়না নেই দেখে তোমাদের বেঁচে থাকার ইচ্ছে হয় না, কিন্তু সেই তাড়না যদি বাইরে থেকে দেয়া যায়। কি রকম? ইলেন উৎসাহে সোজা হয়ে দাঁড়ালো। যেমন তোমার কথাই ধরো, তুমি নিশ্চয়ই বেঁচে থাকার কোনো প্রেরণা পাচ্ছ না। না। ইলেন মাথা নাড়ল। বেশ, এখন আমি যদি তোমাকে এই সমস্যাটা সমাধান করতে দিই বলে দুটো কাগজে টানা হাতে লেখা টেকিওনের সমস্যাটা ওর হাতে তুলে দিলাম। ইলেন মনোযোগ দিয়ে সেটি পড়ল। তারপর জলজলে ফটোসেলের চোখে আমার দিকে তাকিয়ে বলল, কলম আছে স্যার, অমিক্রন ধ্রুব সংখ্যা নয়। তাহলে কি আশ্চর্য, একটা কলম দিন না। থাক থাক, এখন না, পরে করলেই চলবে। আমি ওকে থামাবার চেষ্টা করলাম। এই দেখো, তোমার ভিতরে কি চমৎকার প্রেরণা গড়ে উঠেছে। এই তুচ্ছ সমস্যাটি করতে দিয়ে আমি তোমার ভেতরে প্রেরণা সৃষ্টি করতে পারি। তাই তো। ইলেন আনন্দে চিৎকার করে উঠল। আমার নিজেকে মোটেই হতাশাগ্রস্ত মনে হচ্ছে না। কি আশ্চর্য! হ্যাঁ, তোমরা যদি বিচ্ছিন্ন না থেকে মানুষের কাছে কাছে থাকো, মানুষের দুঃখ কষ্ট সমস্যাতে নিজেদের নিয়োজিত করতে পারো, দেখবে কখনোই হতাশাগ্রস্ত হবে না। সব সময় মানুষেরা তোমাদের প্রেরণা যোগাবে। ইলেন আনন্দে চেঁচিয়ে উঠল। কি আশ্চর্য! এত সহজ উপায় থাকতে আমরা এতদিন শুধু কি কষ্ট করলাম। আমি এক্ষুনি যাচ্ছি স্যার, সব রোবটকে বুঝিয়ে বলি গিয়ে। বেশ বেশ, আমি হাত নেড়ে ওকে বিদায় দিলাম। সমস্যাটা আমার কাছে থাকুক স্যার, হেলিকপ্টারে বসে বসে সমাধান করব। কলমটা দিন না একটু। ধন্যবাদ। বেরিয়ে যেতে যেতে ইলেন ফিরে দাঁড়ালো, বলল, টোপন ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। অনেকদিন দেখি না ওকে। আচ্ছা, তাহলে আসি। আমি হেলিকপ্টারের প্রচন্ড আওয়াজ শুনতে পেলাম। বাসার উপর ঘুরপাক খেয়ে ওটা দক্ষিণ দিকে উড়ে গেল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আমি রাতের হিমেল হাওয়া অনুভব করলাম। আকাশে তখনও নক্ষত্রেরা জ্বলজ্বল করছে।